দশাই না চলছে সন্দীপ ঘোষের, শিরোনাম হওয়া উচিত সন্দীপ ঘোষের শনির দশা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মঙ্গলবার এই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার চিঠি এলো এবং বুধবার আমরা এখন জবাব চাই বাংলা যখন রাত ৮টার সময় ময়ূকের সাথে আপনারা দেখছেন, এখন খবর এলো সন্দীপ ঘোষ হয়তো কাল থেকে আর ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন না। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ। জবাব চাই বাংলা শুরু করছে এই ব্রেকিং নিউজ দিয়ে। বাতিল হচ্ছে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, বাতিল হচ্ছে সন্দীপ ঘোষের ডাক্তারির রেজিস্ট্রেশন। গতকালই রেজিস্ট্রেশন বাতিলের আবেদন করা হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আজ সন্দীপ ঘোষ নিজেকে হয়তো আর ডাক্তার বলতে পারবেন না। শনির দশা চলছে সন্দীপ ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায় ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ আর ডাক্তার নন। আর কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপরেই সন্দীপ ঘোষ নিজেকে আর ডাক্তার বলে পরিচয় দিতে পারবেন না বোধহয়। অভয়ার আত্মা বোধহয় শান্তি পেল। এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, বাতিল করলো পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন। বাতিল হওয়ার যে প্রসেস, সেই প্রসেস শুরু হয়েছে বলে এই মুহূর্তে সূত্র মোতাবেক খবর। কালই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে চিঠি দেওয়া হয় সুদীপ্ত রায়কে। সুদীপ্ত রায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়ার চেষ্টা করছি, কিন্তু প্রতিক্রিয়া এখনো পাইনি। কিন্তু এই মুহূর্তে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে বলে খবর। সন্দীপ ঘোষ কাল থেকে বোধহয় আর ডাক্তারবাবু নন। শনির দশা চলছে সন্দীপ ঘোষ। কিন্তু এই সমস্ত সন্দীপ ঘোষ ইত্যাদি ছাড়ুন, প্রথমে জবাব চাই বাংলা আমি শুরু করতে চাই স্লোগান দিয়ে। আমি নিজে যখন স্লোগানটা এডিট টেবিলে শুনছিলাম হাসতে হাসতে পাগল হয়ে গেছি। সন্দীপ ঘোষকে নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা কি অসামান্য কিছু স্লোগান লিখেছেন এবং সেই স্লোগান তুলছেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে। একেবারে লাইভ এক্সক্লুসিভ সেই স্লোগান আপনাদের বাংলার মানুষের জন্য এই মুহূর্তে আমি শোনাতে চাই এবং তারপর আসছি আপনাদের কাছে। এটা কেমন বিচার হলো, গদি ছেড়ে গদি পেল। স্লোগান উঠছে এই মুহূর্তে, জুনিয়র ডাক্তাররা তারা স্লোগান দিচ্ছেন এটা কেমন বিচার হলো। এই ডিএমই ডিএইচএস যাদের গদি গেল তারা তো আমার নতুন গদি পেল। সত্যিই তাই। এবং ঠিক সেই জায়গা থেকে স্বাস্থ্য ভবনের সাফাই অভিযান সেটা কি আদপে হলো? আদপে কি? একদম সরাসরি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বোকা বানালেন, রাজ্য সরকার কি বোকা বানালো? গদি গেল গদি এলো, স্বাস্থ্য ভবন নতুন করে ফিনাইল দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু আদপে কি তাই হলো? একটা ঘর থেকে আরেকটা ঘরে হাঁটি হাঁটি পা ডিএইচএস এবং ডিএমই কিভাবে এলো দেখে যা। এই মুহূর্তে
হেলথ ট্রান্সফার, এই স্বাস্থ্য দপ্তরের যে ট্রান্সফারগুলো হলো, সেই ট্রান্সফারগুলো কিরকম ভাবে হলো? ইধার কা পার্সন উধার, উধার কা পার্সন ইধার, মানে স্বাস্থ্য ভবনে যাদের থাকার তারা স্বাস্থ্য ভবনেই থাকলো। একবার আমি দেখে নেব স্বাস্থ্য ভবনের এই ট্রান্সফার, যাকে সরিয়ে দেওয়া বলা হচ্ছে, দেবাশিস হালদার স্বাস্থ্য অধিকর্তা অর্থাৎ DHS, ডিরেক্টর অফ হেলথ সার্ভিস। তো স্যারকে যেখানে ছিলেন সেখান থেকে জাস্ট সরিয়ে এখানে প্লেস করা হলো। বা হাঁটি হাঁটি পা স্যার স্বাস্থ্য অধিকর্তা মানে DHS থেকে হয়ে গেলেন OSD পাবলিক হেলথ। এই OSD পাবলিক হেলথ কোথায় বসবেন? মঙ্গল গ্রহে। OSD পাবলিক হেলথ কি টিম্বাকটুতে বসবেন? না, স্বাস্থ্য ভবনেই, মানে এক চেয়ার থেকে আরেক চেয়ারে চলে এলেন স্যার। মানে DHS বাবু, তিনি আগে ছিলেন স্বাস্থ্য অধিকর্তা অর্থাৎ DHS, এবং সেখান থেকে হয়ে গেলেন OSD পাবলিক হেলথ। চমৎকার, মানে যাদের যা ঘোটালা করার তারা সেটাই করছে। কোনো ফিনাইল টিনাইল দিয়ে স্বাস্থ্য ভবন এখনো মোছা হয়নি। জুনিয়র ডাক্তাররা যদি এই নোশন নিয়ে থাকে যে তারা আসলে গোটা স্বাস্থ্য ভবনটাকে পরিষ্কার করে দিয়েছে, সাফাই অভিযান সম্পন্ন, তারা ভুল করছে। আর সিনিয়র ডাক্তারবাবুদেরও বলবো, দেখে যান হাঁটি হাঁটি পা এ প্রান্ত থেকে ও প্রান্ত, আসলে 500 মিটারও নয়, 50 মিটার। এরপরে দেখব সবচেয়ে বিতর্কিত চরিত্র কৌস্তব নায়েক, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অর্থাৎ DME, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ছিলেন প্রিন্সিপাল। সেখান থেকে অভিক দের ঘনিষ্ঠ, সেখান থেকে DME থেকে সাহেব চলে গেলেন কোথায়? মঙ্গল গ্রহে না, তিনি হয়ে গেলেন অধিকর্তা স্বাস্থ্য পরিবার কল্যাণ ইনস্টিটিউটের, স্বাস্থ্য পরিবার কল্যাণ সংস্থার অধিকর্তা হয়ে গেলেন, ডিরেক্টর বানিয়ে দেওয়া হলো। এই ডিরেক্টর কোথায় বানানো হলো? সুন্দরবনে পাঠানো হয়েছে, মরিচঝাপিতে পাঠানো হয়েছে, আন্দামানে পাঠানো হয়েছে? না, স্বাস্থ্য ভবনে ছিলেন এক টেবিল এক ঘর, সেখান থেকে হাঁটি হাঁটি পা আরেক টেবিল আরেক ঘর, স্বাস্থ্য ভবন চত্বরেই কৌস্তব নায়েক থাকবেন। অর্থাৎ ছড়ি ঘোরাতে হলে কৌস্তব নায়েক এই স্বাস্থ্য ভবনের থেকেই ছড়িটা ঘোরাতে পারবেন। আমার প্রশ্ন ঠিক সেই জায়গাতে, তাহলে পরিবর্তনটা এলো কোথায়? এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রথম প্রশ্ন এই মুহূর্তে, ক্যামেরা পার্সনকে বলবো ময়ূকের প্রথম প্রশ্ন এই মুহূর্তে স্ক্রিনে দেখানোর জন্য, এই যে পরিবর্তন, আসলে কি সেটা পরিবর্তন? স্বাস্থ্য ভবন কি সাফাই হলো? সবাই ভাবছেন স্বাস্থ্য ভবন সাফাই হলো, সত্যি কি স্বাস্থ্য ভবন সাফাই অভিযান সুসম্পন্ন হলো? এই প্রশ্ন দিয়ে এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে অতিথি, তাদের কাছে সরাসরি চলে যাব এবং তাদের বক্তব্য নেব এই মুহূর্তে। আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর শিবব্রত ব্যানার্জি, IM এর সদস্য, রয়েছেন তাপস প্রামাণিক, এমার্জেন্সি মেডিকেল অফিসার, চিকিৎসক, এবং কিছুক্ষণের মধ্যে অপর IM এর সদস্য ডক্টর রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রথমত দুটো প্রশ্ন শিবব্রতবাবু। এক, এই যে আপনারা ভাবছেন বা জুনিয়র ডাক্তাররা ভাবছে যে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান সুসম্পন্ন, সত্যিই কি তাই? না আপনারা আসলে সাফাইটাকে যেটাকে বলছেন সেটা ডিপ ক্লিনিং নয়, সেটা একটু জাস্ট লোক দেখানো, হাত দিয়ে মুছে দেওয়া? শিবব্রতবাবু, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে দাবার গুটি এদিক থেকে ওদিকে হলো মাত্র, তাতে বিশেষ কিছু যে বিরাট লাভ হলো তা তো কিছু নয়, একদমই নয়। কিন্তু দেখুন, এটা তো একটা সিস্টেম, সুতরাং এই সিস্টেমের বিরুদ্ধে যখন জুনিয়র ছাত্ররা লড়াই করছে, তাদের প্রথম যে পদক্ষেপটা ছিল সেটা হচ্ছে পদচ্যুতি। তো পদচ্যুতি হওয়াতে তারা একটা আংশিকভাবে তো জয় নিশ্চয়ই দেখলো, কিন্তু আজকে ওদের যে 5 দফা দাবি, তার চতুর্থ এবং পঞ্চম, পার্টিকুলারলি পঞ্চমের যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারের আঁতুরঘর তো দুটো, একটা হচ্ছে মেডিকেল কাউন্সিল আর একটা হচ্ছে স্বাস্থ্য ভবন। এবং মেডিকেল কাউন্সিল নিয়ে আপনাদের কেন এত সমস্যা? মানে মেডিকেল কাউন্সিলই আমি দেখছি যে রেজিস্ট্রেশন বাতিল করছে আজকে, সন্দীপ ঘোষ আর ডাক্তার থাকবে না, সেটা মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন বাতিল করছে। মেডিকেল কাউন্সিল তো নিজের কাজটা বোধহয় করছে না? দেখুন, একটা ডাক্তারের জীবনীর বা ডাক্তারের জীবন একটা জায়গায় একটা সুতোতে বাঁধা থাকে, সেটা হচ্ছে মেডিকেল কাউন্সিল। আমরা যবে ডাক্তারি পাস করেছি, আমরা একটা বিশেষ নাম্বারের দ্বারা
মেডিকেল কাউন্সিলে আবদ্ধ থাকি, যে নাম্বারের দ্বারা প্যান কার্ডের মতো আমাদের সমস্ত কিছু বায়োডাটা দেখা যায়। আপনি যদি ডক্টর শিবব্রত ব্যানার্জি সম্পর্কে কিছু জানতে চান, আপনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইট খুলুন, খুললেই আপনি সেখানে আমার নাম টাইপ করুন, নাম টাইপ করলেই আমার ডিটেল ডেটা, আমার কোয়ালিফিকেশান, কোন ইউনিভার্সিটি থেকে কত সালে পাশ করেছি সব কিছু এসে যাবে। সুতরাং কাউন্সিল আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। এইবারে আপনি উল্টো দিকটায় ধরুন, আমি একটা ছাত্র যে ডাক্তারি পড়ছি, যে পাশ করছি, এখনও পাশ করিনি, তাকে যদি একজন কেউ ফোন করে বলে যে শোন, তুই যদি আমার কথা শুনে না চলিস তাহলে কিন্তু তোর রেজিস্ট্রেশন নাম্বারটা আগামী 1 বছর পাবি না। আগামী 1 বছর না পাওয়া মানে সে ডাক্তারি করতে পারবে না, সে ডাক্তারি করতে না পাওয়া মানে সে কিছু অর্থ রোজগার করতে পারবে না, সে কোনো কাজকর্ম শিখতে পারবে না। এটা ডাক্তারি ফেল করার একটা শামিল। মানে এটা কি মেডিকেল কাউন্সিল এটা ঠিক করে? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমাদের দুভাবে রেজিস্ট্রেশন দেয়। আমরা যখন এমবিবিএস পাশ করি, প্রথমে আমাদের একটা প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়। যখন আমরা ইন্টার্ন থাকি, ইন্টার্ন 1 বছর যখন কমপ্লিট হয়, তখন আমাদের পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, যে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার আমরা সারা জীবন নিয়ে চলি। এবারে এই রেজিস্ট্রেশন নাম্বার যারা দিচ্ছে, সেই যে টিম, সেই 7-14 জনের টিম, তাদের মধ্যে যদি এই মহান বিরূপাক্ষ, মহান অভিক, মহান সুদীপ্ত রায়, মহান সুশান্ত রায়, এনাদের মতো লোকেরা যদি থাকেন এবং তাদের দলের লোকেরা যদি ফোন করে ওই ছাত্রদেরকে যদি বলে যে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আমি আটকে দেবো, তুমি এমবিবিএস যতই পাস করো, তাহলে অটোমেটিক্যালি সেই ছেলে বা সেই মেয়েটি যে ডাক্তারি পাশ করতে চলেছে বা পাশ করছে, সে তো একটা ভীতিগ্রস্ত সিচুয়েশনে থাকবে। সুতরাং তুমি যদি বলো ডাক্তারির প্রথম এপিসেন্টার যেখান থেকে আর্থকোয়েক চারিদিকে ছড়ায়, সেটা হচ্ছে এই মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। তুমি নাম ধরে ধরে দেখো না, এই যে 14 জন আছে, তুমি নাম ধরে ধরে দেখো। আমি নাম ধরে দেখাচ্ছি শিবব্রত বাবু, আমি নাম ধরে দেখাবো, কিন্তু তার আগে একবার দর্শকদের জন্য সহজ ভাষায় যদি আমি পিসিআরকে বলি, কোনোভাবে যদি অ্যানিমেশনের মাধ্যমে দেখানো সম্ভব হয় এই মেডিকেল কাউন্সিলটা কি, এটা আমারও বোঝার সুবিধার জন্য পিসিআর আমাকে দিয়েছে একদম হাতে গরম একটি এক্সাম্পল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল কি খুব সহজভাবে আমাকে পিসিআর বোঝাচ্ছে। স্বায়ত্তশাসিত একটি সংস্থা, যেমনটা শিবব্রতবাবু বললেন, রাজ্য সরকারের মনোনীত 3 সদস্য এখানে থাকে ঘটনাচক্রে। এখানেও যাদের মুখ্যমন্ত্রী মনোনয়ন করেছেন সেই পদগুলো দেখাবো, পদাধিকারীদের সদস্য 3 জন থাকেন এবং এরাই মূলত রেজিস্ট্রেশন এবং তাকে রিলেটেড একজন ডাক্তারের বায়োডাটা পুরোটা স্টোর থাকে এই মেডিকেল কাউন্সিলে। শিক্ষক চিকিৎসক থেকে সদস্য 7 জন থাকে। এই মেডিকেল কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা। চিকিৎসক থেকে সদস্য 7 এবং তার পাশাপাশি সদস্যদের থেকে সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করা হয়। কাউন্সিলের মেয়াদ 5 বছর থাকে এবং এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় বলা হচ্ছে দুর্নীতির আধার। কেন দুর্নীতির আধার বলা হচ্ছে সেটা আইএমএ বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যারা সদস্য রয়েছেন, যারা বিভিন্ন চিকিৎসক সংগঠন রয়েছেন, তাদের পক্ষ থেকে আমরা জানার চেষ্টা করব, কিন্তু দেখার চেষ্টা করব। আমি পিসিআরকে বলবো একবার যদি এর পরে দেখার চেষ্টা করি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে এই মুহূর্তে কোন প্রতিভাধর ব্যক্তিরা রয়েছেন। সুদীপ্ত রায়, আপনারা জানেন সুদীপ্ত রায়কে আমি নিজে ব্যক্তিগতভাবে বিধায়ক হিসেবে চিনতাম, কিন্তু চিনলাম কাল আরও বেশি করে। সুদীপ্ত রায়ের একটি নার্সিংহোম রয়েছে, সরোজি নার্সিংহোম, এবং তার পাশাপাশি সুদীপ্ত রায় নাকি সরকারি যন্ত্রাংশ সেগুলো তার নার্সিংহোমে পাচার করত, এরকম একটি অভিযোগপত্র ইডি এবং সিবিআই এর কাছে জমা পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি ইডি এবং সিবিআই লাগাতার রেড করে চলেছেন সুদীপ্ত রায়ের বাসভবন এবং বিভিন্ন জায়গাতে। তিনি কিন্তু তৃণমূলের বিধায়ক। সুদীপ্ত রায় প্রেসিডেন্ট, সুশান্ত রায় সহ সভাপতি। সুশান্ত রায় সম্পর্কেও বারবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা বলেছে এই সুশান্ত রায় জলপাইগুড়ির একজন চিকিৎসক, একটা সময় ওএসডি উত্তরবঙ্গ ছিলেন। সুশান্ত রায় থ্রেট সিন্ডিকেটের অত্যন্ত বড় মাথা নাকি, থ্রেট সিন্ডিকেট চালান এই ভদ্রলোক বলে বারবার অভিযোগের পাশাপাশি নির্মল মাঝি অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তার, অত্যন্ত ভোকাল, কুকুরের ডায়ালিসিস করবার জন্য উনি স্বনামধন্য। নির্মল মাঝি বিভিন্ন সময় তিনি
সারদা মায়ের সাথে তুলনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিজেও স্বনামধন্য একজন ব্যক্তি, মাঝে মধ্যেই থ্রেট কালচার না দিলেও থ্রেট দিতে অভ্যস্ত। বিভিন্ন সময় অভিযোগ ওঠে। নির্মল মাঝি সদস্য, এর পাশাপাশি শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সদস্য, রাজ্যসভার এমপি, তিনি সদস্য, একটা সময় আইএমএরও পোর্টফোলিও মেম্বার ছিলেন শান্তনু সেন। শান্তনু সেনকে প্রাথমিকভাবে দেখা যায় এই আরজিকর কাণ্ডে অত্যন্ত ভোকাল হতে, এবং পরবর্তীকালে তিনি মুখপাত্র হিসেবে বিভিন্ন জায়গাতে বক্তব্য রাখতেন, রিপাবলিকেও একটা সময় রাখতেন, তাকে সরিয়ে দেওয়া হয়। সৌরভ পাল, কৃতি ছাত্র সৌরভ পালের সবচেয়ে বড় ক্রেডেন্সিয়াল, সৌরভ পাল সেদিন সকালবেলা আরজিকরে ছিল যেদিন এই ঘটনাটি ঘটে, এবং সে নাকি কুচকাওয়াজের দায়িত্বপ্রাপ্ত ছিল। একেও স্ক্যানারের বাইরে রাখা যায় না বলে তদন্তকারীদের অনেকেই মনে করছেন। সুরিতা পাল, আপনারা জানেন সুরিতা পাল ডেজিগনেটেড একজন মেম্বার ছিলেন আরজিকর মেডিকেল কলেজে, তাকে সরিয়ে দেওয়া হয়। সুরিতা পাল তিনিও থ্রেট সিন্ডিকেটের সদস্য বলে অনেকে দাবি করছেন, অভিযোগ করছেন। এর পাশাপাশি দেবাশিস ভট্টাচার্য সদস্য, এর পাশাপাশি দীপাঞ্জন ব্যানার্জি সদস্য। দীপাঞ্জন ব্যানার্জির ছবি এই মুহূর্তে আমাদের কাছে নেই, ক্ষমা প্রার্থী। দিলীপ পাল সদস্য, এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনেও দিলীপ পাল রয়েছেন। রবি হেমব্রম সদস্য, এতজন সদস্য। তাপস ঘোষ সদস্য, সুমন মুখার্জি সদস্য, এরা সবাই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য। সুব্রত মণ্ডল সদস্য, দীপাঞ্জন হালদার সদস্য, এরা সবাই মেম্বার। তাপস চক্রবর্তী সদস্য। এই মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছেন চিকিৎসকরা। কৌশিক বিশ্বাস সদস্য, হিরণময় সাহা সদস্য, অভিক দে, দি গ্রেট অভিক দে, তিনিও সদস্য। তার মানে বুঝুন, এই অভিক দে যদি কাউকে ফোন করে বলে তোর রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতে পারি বা লালকালি দিতে পারি, তাহলে এই থ্রেট কালচারের জার্মিনেটিং পয়েন্টটা কোথায়? চমৎকার সিস্টেম চলছে বাংলাতে। অভিকদের পাশাপাশি আর কে? খগেন্দ্রনাথ মাহাতো, তিনিও সদস্য। এবং সবচেয়ে কিউরিয়াস পার্ট যেটা আমি শুনলাম, আমি রঞ্জন ভট্টাচার্যের কাছে যেতে চাই দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আপনারা ভেঙে দিতে চান কেন, এই বড় দাবিটা আপনারা করছেন কেন? এবং দুই, আমি শুনলাম বিরূপাক্ষ বিশ্বাসও নাকি কোনো একটি এথিক্স কমিটি, নীতি শিক্ষা দেওয়ার কমিটিতে বিরূপাক্ষ বিশ্বাসও নাকি ছিল। এই দুটো প্রশ্ন আমার। রঞ্জনবাবু দেখো ময়ূক, প্রথমত আমরা সপ্তকাণ্ড রামায়ণ দেখেছি। তা প্রথমে শুরু হলো সঞ্জয় রায় কাণ্ড, তারপর দেওয়াল ভাঙা কাণ্ড, লাল জামা রহস্য কাণ্ড, কুচকাওয়াজ ক্যাপ্টেন কাণ্ড, তারপরে এলো ভোকাট্টা কাণ্ড যেখানে 4 জনের অপসারণ ঘটলো শীর্ষস্থানে আমরা জানি। তাছাড়া সিবিআই ইডি হানা কাণ্ড, এবং অবশেষে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কাণ্ডটা দেখছি, যেটা আগামীকাল আমরা ভেঙে দেব বলে আমরা একসাথে আইএমএ বেঙ্গল স্টেট ব্রাঞ্চ এবং তার সাথে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার সবাই বদ্ধপরিকর। এবার এখানে যে তুমি বললে 7 জনের কথা, প্রথমত হচ্ছে এই রায় বাহাদুর সুদীপ্ত রায়ের কথা। আমি এর আগে তোমাদের বলেছি, আমরা শুনেছি কালীঘাটের কাকুর কথা, আমি তোমাদের চ্যানেলেই বলেছি জলপাইগুড়ির জেঠুর কথা। ইনি হচ্ছেন আমাদের সিথির বড় দাদু, তাকেও অপসারণ করতে হবে। তিনি একসাথে, যেমন আমরা জানি যে অযোধ্যাটা সরজু নদীর ধারে, তেমনি সেইখানে শ্রীরামপুরের সেই রাম নেই, এখানে সরজু নদীর বাদে নিউ সরজু নার্সিং হোম তৈরি হয়েছে সিথির মোড়ে, এবং একই সাথে তার 6টি জায়গায় সিবিআই ইডি হানা হয়েছে, এবং তার সাথে তার অন্যান্য প্রভাবশালী যোগাযোগ তো রয়েছেই। তার যে বাগান বাড়িতে রেড হয়েছে, সেখানে হরিপালের বিধায়কের সাথে তার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। জলপাইগুড়ির জেঠুকে তো খোঁজই পাওয়া যাচ্ছে না, তিনি অ্যাবসকন্ডেড, তাকে আমরা কোথায় খুঁজে পাচ্ছি না। ডক্টর সুশান্ত রায় কোথায়? কুচকাওয়াজ ক্যাপ্টেন সৌরভ পাল, এবং তিনি শুধুমাত্র কুচকাওয়াজ নয়, তিনি কিন্তু ফার্মাসি কাউন্সিলকেও কিন্তু একভাবে যেভাবে তাদের উপর খবরদারি করতেন, তারা বারবার সেই ফার্মাসি কাউন্সিলের লোক আমাদের বলেছেন। ঠাকুমের দুর্নীতির যে জনপ্রিয় নায়িকা, যাকে আমি মানে কুডোস টু খালুস, খালুস বলতে আমরা রাজ্য করে বলি, এদের বলি স্টুডেন্টসদের, ডক্টর ব্যানার্জিও তার একজন সদস্য, তারা কিন্তু সেখানে ঢুকতে দেননি। ভিসি থেকে তাকে সরিয়ে দিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল, এবং তারপরে তাকে জোর করে প্রিন্সিপাল করা হয় আরজিকর মেডিকেল কলেজ। বর্তমানে আরজিকর থেকে উনি এখন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল। আমরা কিন্তু আইএমএ থেকে যে দাবি দিয়েছি, কারণ ওনার সময় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এইভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার জন্য উনি কোনোভাবেই তার দায়িত্ব এড়াতে পারেন না। অপসারিত হয়েছেন মালদা আইএমএ থেকে এবং বেঙ্গল আইএমএ থেকে আরেকজন ডক্টর তাপস চক্রবর্তী, যিনি ওই দিন 9 আগস্টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে দাঁড়িয়ে বলেছিলেন যে কোনো টেনশন করিস না, বিনীত গোয়েল ইজ ভেরি কনফিডেন্ট। অভিক দে, তিনি কি আমি আজও বুঝতে পারছি না। তুমি আগের দিনই বলছিলে সিন্ধু ঘটক না রাজ ঘটক, এই দুজন অভিকার বিরূপাক্ষ, তাদের কম্বিনেশন জয় বিরু নয়, এবং তিনি আবার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট।
এবং তার সাথে তিনি বিভিন্নভাবে লালজামা রাইসের মতো মানে একটা প্রভাবশালীর একটা জায়গায় রয়েছেন, এবং বিরূপাক্ষ বিশ্বাসকে তো অবশ্যই না বলে পাই না। এই সপ্ত কাণ্ডকে দিয়ে আমরা অপসারিত না করলে কোথায় যাবো? রেজিগনেশন অলরেডি 6 জন দিয়ে দিয়েছেন, তার মধ্যে ডক্টর সুমন মুখোপাধ্যায়, ডক্টর দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়, অন্যান্য আরো 4 জন রয়েছেন, এবং বাকিরা তাদের মধ্যেও কিন্তু তুলকালাম চলছে। কিন্তু একটা ব্যাপার ময়ূক বলবো, আমাদের সবচেয়ে নীতি নির্ধারকের যে জায়গা পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি, এই পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটিতে 16খানা কমিটি আছে। এই 16খানা কমিটি তারাই কিন্তু একটা এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের থ্রেড সিন্ডিকেটে গান পয়েন্টে রেখে প্রাইভেট প্র্যাকটিশনার, গভর্নমেন্ট প্র্যাকটিশনার নিজেরাই ঠিক করে, নিজেরাই সাথেই ডাক্তারদের এগেনস্টে বা ইনস্টিটিউশনের এগেনস্টে কমপ্লেন করে, তারপর তাদেরকে ফোনে এই বিরূপাক্ষ অভিজ্ঞ সৌরভ পালদের দিয়ে শাসানি দেয় যে তোমরা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করো, না হলে পরে তোমাদের বিরুদ্ধে আমরা মেডিকেল কাউন্সিল থেকে অ্যাকশন নেব। তাহলে এই যে বিভিন্ন রকম আর্থিক তছরূপ করেছেন তার সীমাহীন। কালকে আমরা এই আঁতুর ঘর, এই যে কালো হাত, তা গুড়িয়ে দেওয়ার জন্য আমরা সমস্ত ডাক্তার বদ্ধপরিকর হয়ে অভিযান করছি। আমরা স্বাস্থ্য ভবন সাফাই করেছি। রঞ্জন বাবু, আমার নির্দিষ্ট একটা প্রশ্ন, তার মানে আসলে এটা আইওয়াশ, এটা আইওয়াশ, তার কারণ থ্রেড কালচার ভাঙেনি, থ্রেড সিন্ডিকেটও একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া যায়নি। স্বাস্থ্য ভবন ক্লিন আপ অপারেশন বা যেটা তথাকথিত জুনিয়র ডাক্তাররা ভাবছিল সেটা অ্যাকচুয়ালি হয়নি। তার মানে আমরা ছোটবেলায় পড়তে ময়ূক হাঁটি হাঁটি পা খোকন হাটে দেখে যা, এ তো 300 মিটার দূরত্বে পোস্টিং হয়েছে, 4 তলা থেকে দোতলায় এসছে, এবার ওই 4 তলা থেকে আস্তে আস্তে পাশে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর হয়েছেন, সদ্য অপসারিত ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। আমরা যারা প্রতিবাদ করি, যে সমস্ত ডাক্তাররা, এই যে ধরো 2018 সালে বা 2023 সালে দুটোই নির্বাচন হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অ্যাজ পার বেঙ্গল মেডিকেল অ্যাক্ট, এবং সেই অ্যাক্ট অনুযায়ী যারা 2023 সালে 19 জন ক্যান্ডিডেট ছিলেন, সেই 19 জন ক্যান্ডিডেটকে প্রত্যেককে বেছে বেছে দূরে দূরে ট্রান্সফার করা হয়েছে। হতে পারে তারা হয়তো আমাদের সাথে রাজনৈতিক মতাদর্শ আলাদা, কিন্তু তবুও বলবো ওখানে যারা ডক্টর বিশান বসু বা ডক্টর মানস কুমটা, ডক্টর পরাগ বরণ পাল এরা ছিলেন, এরা যেহেতু তাদের অপরাধ ছিল, তারা ইলেকশনে দাঁড়িয়েছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের স্বচ্ছতা আনার জন্য, ওদেরকেও সেই পাঠিয়ে দেওয়া 300 কিলোমিটার দূরে। অথচ এখানে এই যে সিপি থেকে বলুন বা ডিএবি থেকে বলুন বা ডিএইচএস বলুন, তারা 200 থেকে 300 মিটারের মধ্যে এদিক থেকে ওদিকে যাচ্ছে, তাহলে তার বিচার কোথায়? এ তো রাজনীতির খেলা চলছে। কিন্তু আমরা থামবো না, আমরা কিন্তু এই চিকিৎসকরা যে আন্দোলন, গণ আন্দোলন শুরু করেছি মানুষের সাথে, শেষ দেখে আমরা ছাড়বো। রঞ্জন দা, আমি আপনাকে একটু বিরত করছি, কারণ কি এই মুহূর্তে একটি বড় ব্রেকিং নিউজ এসেছে। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজের সুপারকে এবার তলব করলো সিবিআই। সিজিওতে হাজিরা অঞ্জন অধিকারীকে তলব করেছে সিবিআই। প্রায় 2 ঘন্টা অঞ্জন অধিকারীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সুদীপ্ত রায়ের কল রেকর্ডে নাম রয়েছে এই অঞ্জন অধিকারীর বলে আমরা সূত্র মোতাবেক জানতে পারছি, এবং তার পাশাপাশি 9 তারিখ সকালে অঞ্জন অধিকারীকে ফোন করেছিলেন সুদীপ্ত রায়। আমরা এই মুহূর্তে ছবি একবার দেখার চেষ্টা করব। এই মুহূর্তে অঞ্জন অধিকারী মেডিকেল কলেজের সুপার অঞ্জন অধিকারীকে তলব করা হয়েছে। আরও একজন স্বাস্থ্যকর্মী, তিনি এখন সিবিআই এর অফিসে যাচ্ছেন জিজ্ঞাসাবাদের সম্মুখীন। এক অদ্ভুত দুঃসময়, যে দুঃসময় আমরা দেখতে পাচ্ছি। একটা সময় ডাক্তারদের, মেডিকেল স্টাফদের আমরা দেখতাম হাসপাতালে সন্ধ্যেবেলা বা চেম্বারে সন্ধ্যেবেলা যান, এখন আমরা দেখছি ঘন ঘন সিবিআই এর অফিসে তাদের যেতে হচ্ছে। শিবব্রত বাবু, এটাও বোধহয় অবনমন বাংলার। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি রঞ্জনের সঙ্গে একই সুরে সুর মিলিয়ে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে ইনসিডেন্টালি এই মেডিকেল কাউন্সিলের যে পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি আছে 16টা, তার মধ্যে 15 নম্বর যে কমিটি আছে, সেই 15 নম্বর কমিটির 7 জন মেম্বারের আমি একজন মেম্বার ছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যবশত আমি লক্ষ্য করলাম গত 1.5 বছর ধরে কাজ করার পরে হঠাৎ একদিন আমাদের চেয়ারম্যান ছিলেন ডক্টর শান্তনু সেন, তাকে একটি মেল করে প্রেসিডেন্ট বলে দিলেন আপনাদের আর কাজ করতে হবে না, আপনাদের পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির সমস্ত কাজকর্ম অন্য আরেকটা পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি দেখে নেবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি গত 1 বা 1.5 বছর ধরে আজকে মেডিকেল কাউন্সিলের গায়ে যে সমস্ত দগদগে ঘাগুলো বেরিয়েছে, আমাদের গায়ে বোধহয় সেই দগদগে ঘাগুলো ছিল না বলে আমাদেরকে বোধহয় আলাদা করে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিলেন আমাদের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়, যার বাড়িতে সিবিআই
যার সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদেরকেও সিবিআই ডাকছে। আমার তো ভয় লাগছে কালকে সিবিআইডি আমাকেও ডাকতে পারে, কারণ এই প্রেসিডেন্টের আন্ডারে আপনি কাজ করেছেন ময়ূক, তখন কিন্তু তুমি আমাকে ক্রিটিসাইজ করো না। দ্বিতীয়ত হচ্ছে অবনমন। অবনমন তো সামাজিক অবক্ষয় এখন চারিদিকেই হয়েছে, সামাজিক অবক্ষয় অ্যাজ এ হোল ব্রডলি চারিদিকে হয়েছে। আমরা সব কিছু এখন অর্থের বিনিময়ে মাপি। কোনো মানুষ সাকসেসফুল কি সাকসেসফুল নয় সেটা আমাদের জানার মাপকাঠি হচ্ছে সেই লোকটার কত বড় বাড়ি আছে, কত বড় গাড়ি আছে, তার দুটো ফার্ম হাউস আছে কিনা, তার আদার কোনো বিজনেস আছে কিনা ইত্যাদি দিয়ে মাপা হয়। কিন্তু আমরা ছোটবেলা থেকে যে ঘরানাতে বড় হয়েছিলাম সেই সময় আমরা দেখেছিলাম যে পাড়ার যে কাউন্সিলর তিনি অনেক সময়ই মাস্টারমশাই হতেন, তারা একটা সাইকেলে চাপতেন, তাদের কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ থাকতো, একটা গিট দেওয়া, এবং তারা পাড়ায় এসে বসে অন্যান্য লোকেদের সঙ্গে চা খেতেন। কারণ আমি এই পরিবেশ নিজে দেখেছি। আর আজকে যে পরিবেশ দেখি সেখানে দেখি কাউন্সিলররা 4টে টাটা সুমো যাচ্ছে, আমার তো দেখে মাঝে মাঝে মনে হয় প্রাইম মিনিস্টার বা সিএম যাচ্ছে। তারা নামার আগে অন্তত 20 জন তাদেরকে ঘিরে ধরছেন। তারই একটা রূপ হচ্ছে ডাকতে। দেখুন, সবাই চায় আমি ওই রকম হব, তো তারই একটা হচ্ছে রূপ, যে রূপের প্রতিফলন হচ্ছে আজকে কথায় কথায় প্রিন্সিপাল বা সুপার বা যারা একাডেমির সঙ্গে যুক্ত ডিএমই, এনাদেরকে আর লাইব্রেরি রুমে পাওয়া যাচ্ছে না। এনাদেরকে পাওয়া যাচ্ছে সিবিআই অফিসে, নয় ইডিতে, নয় নিজাম প্যালেসে, নয় জেলখানার ভেতরে। তো এটা আমাদের এখন দেখতে হবে, এটা আমাদের দেখতে হবে। শিক্ষা হয়েছে, রেশন হয়েছে, এবারে স্বাস্থ্য লোডিং হচ্ছে, তো লোডিংটা ফুল কমপ্লিট হোক, তারপরে আবার একটা কিছু আসবে। কিন্তু সেই প্রশ্ন থেকেই গেল। এই মুহূর্তে ময়ূকের দ্বিতীয় প্রশ্ন আমি নেব, এবং তারপর থ্রেট সিন্ডিকেট কি আদপে ভাঙা গেল? একবার ময়ূকের যে দ্বিতীয় প্রশ্ন, একবার ওয়ালে এই মুহূর্তে ময়ূকের দ্বিতীয় প্রশ্ন নেব। ঘুঘুর বাসা কি রয়ে গেল? সবচেয়ে বড় এই প্রশ্ন। ঘুঘুর বাসা, যে ঘুঘুর বাসা নিয়ে কথা বলা হচ্ছিল, ভেঙে ফেলার কথা বলা হচ্ছিল, থ্রেট সিন্ডিকেট, আইএমএ, জুনিয়র ডাক্তাররা, চিকিৎসক সংগঠন কিছু নাম বারবার সংবাদ মাধ্যমের সামনে নিয়েছেন, অভিযোগ করেছেন। সেই নামগুলো এই মুহূর্তে আমরা দেখাবো। এই নামগুলো আদপে কি থেকেই গেল? থ্রেট সিন্ডিকেট ভাঙল কি, হ্যাঁ বা না? আইএমএ ও জুনিয়র ডাক্তারদের অভিযোগ, এসপি দাস নামক একজন চিকিৎসক এই থ্রেট সিন্ডিকেটের মাথায় নাকি রয়েছেন। আদপে এসপি দাসের কিছু হলো? এরপরে সুশান্ত রায় চিকিৎসক, আইএমএ, জুনিয়র ডাক্তার, চিকিৎসক সংগঠন, তাদের প্রত্যেকের কথা এই সুশান্ত রায় থ্রেট সিন্ডিকেটের অন্যতম সদস্য। কিছু হয়েছে। এরপরে সন্দীপ ঘোষ, দি গ্রেট সন্দীপ ঘোষ, এখন আর ডাক্তার লিখতে পারবেন কিনা জানি না, কারণ তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হচ্ছে বলে সূত্র মোতাবেক আমরা খবর পাচ্ছি। সন্দীপ ঘোষ তিনি আপাতত জেলে। এরপরে সুরিতা পাল, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে সুরিতা পালের বিরুদ্ধে? সুরিতা পাল নাকি থ্রেট সিন্ডিকেটের অন্যতম সদস্য, অন্যতম কারিগর। এরপরে সঞ্জয় বশিষ্ঠ চিকিৎসক, এবং আপনারা জানেন সঞ্জয় বশিষ্ঠকে একাধিকবার সিবিআই তলব করেছে, থ্রেট সিন্ডিকেটের অন্যতম স্টেক হোল্ডার। এরপর পরে কৌস্তব নায়েক, দি গ্রেট কৌস্তব নায়েক, ডিএমই থেকে সরিয়ে ওএসডি করা হলো, এবং চিকিৎসক থ্রেট সিন্ডিকেট বহাল তবিয়তে এখনো চালিয়ে যাবেন কিনা আমরা জানি না। আবার কোনো অভয়ার মতন ঘটনা ঘটবে কিনা আমরা জানি না। এরপরে সৌরভ পাল, কিচ্ছুটি কি হয়েছে এই সৌরভ পালের? কিছু শোকজ এবং কিছু সরিয়ে দেওয়া ছাড়া। এরপরে অভিক দে, কোথায় অভিক দে আমরা কেউ জানি না, কিন্তু অভিক দে অন্যতম থ্রেট সিন্ডিকেটের মাথা। এই অভিক দের কিছু হয়েছে আমরা জানি না। অভিকদের একটি ছবি বিপুলভাবে ভাইরাল, বিরূপাক্ষ বিশ্বাস চিকিৎসক, আমরা জানি না বিরূপাক্ষের কি হয়েছে। বিরূপাক্ষ কি আর 5 বছর বা 3 বছর বা 2 বছর বা নিদেন পক্ষে 1 বছর পরে আবার এই থ্রেট সিন্ডিকেট তৈরি করে নিতে পারবে? আমরা জানি না। এবং সেই প্রশ্নই আমি আমাদের 3 জন চিকিৎসককে করব। তাপস প্রামাণিককে দিয়ে শুরু করব। তাপস প্রামাণিক, আপনারা আসলে ভাবলেন যে থ্রেট সিন্ডিকেটটা পুরো সাফ করে দিতে পেরেছেন? সৌত্রিক রায় থ্রেট সিন্ডিকেট সাফ করে দিতে পেরেছেন। সৌত্রিক রায় আর কিছু করবে না, বিরূপাক্ষ কিছু করবে না। এরপরে শিল্পা বসু রায় চিকিৎসক, তিনি কিছু করবেন না, তার পিতা কিছু করবেন না। আদপে কি সেটা হলো, না সোনার পাথর বাটি ভেবে ফেললেন আপনারা? তাপসবাবু। ময়ূকদা, আজকে দুপুরবেলা আমি একজনকে একটা মেডিকেল সার্টিফিকেট দিতে গিয়ে, যেটা আমাদের নিয়ম অনুসারে হয়, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় আর তার পাশে লিখতে হয় যে কোন মেডিকেল কাউন্সিল থেকে আমি পাস করেছি। তো আমাকে সেখানে ব্র্যাকেট আমি নয়, পশ্চিমবঙ্গে যারা এখন ডক্টর আছে তাদের সবাইকেই লিখতে হয় WBMC।
মানে এখন সত্যি কথা বলতে মানে খুব লজ্জিত যে এইরকম একটা মেডিকেল কাউন্সিল যেখানে তার প্রেসিডেন্টের বাড়িতে হচ্ছে সিবিআইডি হানা দিচ্ছে, তার যিনি ভাইস প্রেসিডেন্ট সে নিখোঁজ, আর দুজন ডাক্তার আছে সে হচ্ছে থ্রেড কালচার, এই মেডিকেল সিন্ডিকেট, এরা দীর্ঘদিন ধরে জড়িত। মানে এদের এগেনস্টে এমন নয় যে কোনোদিন কমপ্লেন হয়নি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফোরাম থেকে কমপ্লেন হয়েছে, অথচ কিচ্ছু হয়নি। এই দেখুন এই সন্দীপ ঘোষ, এ তো একজন হ্যাবিচুয়াল অফেন্ডার প্লাস ক্রিমিনাল। এটা এখন নয়, ন্যাশনাল মেডিকেল কলেজে যখন এমএসবিপি ছিলেন তখন থেকে ওনার নামে কমপ্লেন, যত কমপ্লেন হয় তত প্রমোশন হয়। কালকে যে আন্দোলনটা জুনিয়র ডাক্তাররা যে চিফ মিনিস্টারের সাথে মিটিং করে যে জিনিসটা হয়েছে সেটা অবশ্যই একটা পজিটিভ দিক, যে একটা পজিটিভ আউটকাম পাওয়া গেছে, তাদের পদ থেকে সরিয়েছে। কিন্তু আমি ঠিক স্যাটিসফাইড নই, তার কারণ হচ্ছে প্রাইস পোস্টিং। এই প্রাইস পোস্টিংটা অ্যাটলিস্ট দেওয়া উচিত হয়নি। আর প্রাইস পোস্টিং কিন্তু সন্দীপ ঘোষকে দিনের পর দিন দেওয়ার জন্যই আজকে অভয়ের মতো কাণ্ড হলো। এই প্রাইস পোস্টিংগুলো যদি না আটকায় তাহলে কিন্তু এই মেডিকেল সিন্ডিকেট এবং থ্রেড কালচার কোনো দিনই চেঞ্জ হবে না। এই যে বিরূপাক্ষ বা বিরূপাক্ষ অভিক এরা নাকি ইথিক্যাল এবং পেনাল কমিটির সদস্য। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যাদের হাতে হচ্ছে এই যে আমরা যারা এমবিবিএস পাস করি 4 বছর 4.5 বছর পাস করার পরে 1 বছর ইন্টার্নশিপ করা হয় এবং তারপরে রেজিস্ট্রেশন পাওয়া যায়। আপনি হয়তো জানবেন যে আরজি করে এর আগেও একটা আন্দোলন হয়েছিল, বিভিন্ন স্টুডেন্ট তারা হাঙ্গার স্ট্রাইক করেছিল। পরবর্তীকালে কিছু স্টুডেন্ট এরকমও হয়েছে, আমার কাছে খবর নয়, তাদের সাথে যখন কথা বলে বুঝেছি কেউ সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প্ট করতে গেছিল। তার কারণ কি, এই সন্দীপ ঘোষ দীর্ঘদিন ধরে তাদেরকে টর্চার করতো। কেন টর্চার করতো? যে না, তাদেরকে কখনোই এমবিবিএস রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে না। এবং 10-15 জন, সব থেকে লজ্জাজনক, সব থেকে মানে ঘৃণ্যতম অপরাধ যে আমাদের এমবিবিএস পাস করার পর একটা কনভোকেশন প্রোগ্রাম হয়, সেদিন সেই ডাক্তারের বাবা মা সবাই আসে, ফ্যামিলি মেম্বাররা আসে। 10 থেকে 15 জন ছেলে যারা লিড করেছিল তাদেরকে সেই প্রোগ্রামে কন্ডিশন দিয়েছিল যে ওরা যদি আসে তাহলে কনভোকেশন প্রোগ্রাম করতে দেবে না। এই সন্দীপ ঘোষ আর পার্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আমাকে আরেকটা, আমি এই মুহূর্তে সেই ছবিটা নেই, কিন্তু আমি সেই ছবি বিপুলভাবে ভাইরাল হতে দেখেছি। এই বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এরা কনভোকেশনে সাধারণত যে পোশাক রাজ্যপাল বা ভাইস চ্যান্সেলর পরেন সেই পোশাক পরে কনভোকেশনে তারা সার্টিফিকেট দিত। ওই কথাটাই আমি আসছি। এইবার হচ্ছে এই সন্দীপ ঘোষ পাওয়ারটা কেন পেল? সন্দীপ ঘোষের হাতে পাওয়ার ছিল এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পাওয়ার। ও জানতো যে আমি যে কোনো ইন্টার্নের রেজিস্ট্রেশন আটকে দিতে পারি। এবং আমাদের আরজি কর মেডিকেল কলেজে একটি ছেলে, সম্ভবত চন্দ্রমৌলি ঝা, ওর রেজিস্ট্রেশন হাইকোর্ট থেকে করতে হয়েছিল। এটা হচ্ছে নজিরবিহীন ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে। আমি অন্তত আমার 15 বছরের মেডিকেল কেরিয়ারে আমি এই ধরনের কোনো কথা শুনিনি। অনেক স্টুডেন্ট হতে পারে কোনো সময় অন্য কোনো পার্টি করেছে বা দেখা যাচ্ছে প্রিন্সিপাল বা অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে গেছে, কিন্তু তারপরেও সমস্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যাররা কিন্তু রেজিস্ট্রেশন আলটিমেটলি দিয়ে দেয়। একে হাইকোর্টে গিয়ে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়েছিল। এর থেকে লজ্জাজনক কিচ্ছু হতে পারে না, বিকজ অফ এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পিছনে। আর একটা জিনিস, এই যে বিরূপাক্ষ অভিককে বলছেন, এদের কি ক্রেডিবিলিটি আছে? এরা বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে ওথ টেকিং করায় কেন? ওখানে আমি বিভিন্ন মেডিকেল কলেজে দেখছিলাম যে ওথ টেকিং করাচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস। আমরা জানি, আমি নিজে, আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর শুদ্ধদান বটব্যাল স্যার, উনি প্রিন্সিপাল হিসাবে আমাদের শপথ বাক্য পাঠ করেছিলেন। আর শপথ বাক্য কে পাঠ করেছেন? এই বিরূপাক্ষ বিশ্বাস। এর কি রাইট আছে যে সে গিয়ে শপথ বাক্য পাঠ করবে? তাপসবাবু, আমি যতদূর জানি, মানে ক্ষমা করবেন, আমি জানি আপনি স্পেশালাইজেশন করছেন নেফ্রোলজিতে, আপনি এমবিবিএস ডাক্তার। এখানে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে রঞ্জনবাবু সাইকিয়াট্রি স্পেশালিস্ট এমবিবিএস ডাক্তার, শিবব্রতবাবু তো অবশ্যই মেডিসিন এবং তার পাশাপাশি এমবিবিএস ডাক্তার। সবাই এমবিবিএস পাশ করে এখানে করছেন। আমি এমবিবিএস পাশ করিনি, আমি এমএ পাশ করা একজন ছেলে। কিন্তু একটি ছবি আজ আমি দেখাতে চাই, ভাইরাল সেই ছবিটি, এবং সেই ছবিটি বা ভিডিওটি দেখে আমার মুন্না ভাই এমবিবিএসের মতন অভিক ভাই এমবিবিএসের কথা মনে পড়ে গেছে। আমি সেই ভিডিওটি আপনাদের সবাইকে দেখাবো এবং সেই দেখার পরে আপনাদের প্রতিক্রিয়া নেবো। আমি কি ভুল না ঠিক না ভিডিওটি ভুল? ভিডিওটি অত্যন্ত ভাইরাল একটি ভিডিও, রিপাবলিক বাংলার ভিডিও নয়, সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা, সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত। একবার দেখি অভিক দে, মানে আমরা কীরকম ডাক্তার তৈরি করছি। অভিক দের এই কাণ্ডটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল, একবার দেখবো এবং দেখাবো ডাক্তারবাবুদের। দেখি।
এই যে ভিডিও, এই ভিডিওতে আমি যতদূর দেখতে পাচ্ছি একটি ডিজিটাল বিপি মেশিন, যেগুলো সাধারণত ওষুধের দোকানে পাওয়া যায়। সুদীপ্ত রায় বসে আছেন চেয়ারে এবং ছাত্র তার পায়ের কাছে বসে একজন পেশেন্টের তিনি প্রেশার মাপছেন, কিন্তু অদ্ভুতভাবে সেটা ডিজিটাল বিপি মেশিন। আর তিনি তার সাথে স্টেথোস্কোপ নিয়ে তিনি কানে দিয়ে কিছু শোনার চেষ্টা করছেন। মাফ করবেন, এটা আমরা অনেকেই এখানে চিকিৎসক নই, কিন্তু বেসিক একটা 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 নলেজ তো থাকে। মানে এই ডিজিটাল বিপি মেশিন, সেই ডিজিটাল বিপি মেশিনের সঙ্গে তো স্টেথোস্কোপ ব্যবহার করতে হয় না। অভিক বাবু কীরকম ডাক্তার? এই অভিক ভাই MBBS। অনেকে আমাকে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে এই ভিডিওটি বোধহয় কিছু গন্ডগোল আছে, কারণ ব্র্যাকিয়াল আর্টারি মানে আমাদের এলবোতে যেই আর্টারি থাকে ওখানে স্টেথো প্লেস করা হয় ফ্লাকচুয়েশন, সিস্টোলিক কন্ট্রাকশনের ফ্লাকচুয়েশন শোনার জন্য। কিন্তু এক্ষেত্রে ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরিংয়ে নিজের প্রেশার, এই সিস্টোলিক ডায়াস্টোলিক মেজার নিজে থেকে হয় নাকি? তাহলে স্টেথোস্কোপ নিয়ে উনি কি আসলে শোনার চেষ্টা করছেন এটা আমি জানি না। আমাদের এখানে 3 জন ডাক্তারবাবু রয়েছেন, তারা প্রেসক্রিপশন যেরকম দিতে পারে, তার পাশাপাশি সবাই হাসছেন, আমি জানি না কেন হাসছেন। কিন্তু এই ছবিটি রেখে এক একজনের কাছে আমি যাব। প্রথমে আমি রঞ্জন ভট্টাচার্যের কাছে যেতে চাই। রঞ্জনবাবু যখন হাসেন ভীষণ ভালো লাগে দেখতে, কিন্তু রঞ্জনবাবু ন্যাশনাল টেলিভিশনে এভাবে হাসছেন কেন? এটা এই অভিক দে ইনি কি নতুন ধরনের কোনো চিকিৎসা বিজ্ঞান আমদানি করছেন? ডিজিটাল বিপি এবং তার সাথে স্টেথোস্কোপ দিয়ে চিকিৎসা করছেন। এই অভিকবাবু যদি আমার চিকিৎসা করেন আমি কিন্তু আতঙ্কিত হব। অভিকবাবু কিন্তু বহুরূপী, উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেরকম এখানে দেখছেন, এখানে আমাদের যে শিথির দাদু আছে তার সাথে ব্লুটুথে চোখাচোখি করে উনি এখানে রক্তচাপ মাপছেন না, উনি এখানে তর্চির মতো জামার মাপ মাপছেন। কারণ আমরা সবাই জানি যে এরকম ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে আদৌ স্টেথোস্কোপের প্রয়োজন হয় না। ম্যানুয়াল যখন আমরা দেখি অ্যানেরয়েড দিয়ে তখন আমাদের হয়তো প্রয়োজন হয়, এবং তখন আমাদের ব্র্যাকিয়াল আর্টারি কম্প্রেশন করে আমরা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্যালপেটারি মেথড এবং অসকালটেটরি মেথডে আমরা বিপি দেখি। কিন্তু অভিকবাবু হচ্ছেন একজন সুপ্রিম মানুষ, যিনি সুদীপ্ত রায়ের বদান্যতায় তিনি এরকম পাশে কাজ করতে হবে, লোক দেখানো কাজ সেখানে করতে হবে। মৌলিক আমি 1 মিনিট খালি টাইম নেব তোমার কাছে। প্রথমত হচ্ছে আমরা জানি যে ত্রিফলা আমাদের কলকাতা শহরকে লন্ডনের মতো করতে চেয়েছেন, তেমনি এখানে আমরা দেখতে পেয়েছি যে তিনিও কিন্তু বারবারই বলেছেন যে 3টে এক জায়গায় আমাদের মনে রাখতে হবে, যে আমরা ডাক্তাররা যেরকম রয়েছি, তার সাথে সিবিআইডি যেরকম ভাবে ধরেছে, এবং তার সাথে জনগণ আমাদের সাথে আছে। আজকে একটু আগে তুমি ডক্টর অঞ্জন অধিকারীর কথা বললে, সেটা একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডক্টর অঞ্জন অধিকারী, যিনি MSBP ক্যালকাটা মেডিকেল কলেজ, তাকে জিজ্ঞাসাবাদ করছে। তিনিও কিন্তু সেই উত্তরবঙ্গ রাতারাতি কুচবিহার মেডিকেল কলেজ থেকে তুলে এনে তাকে কিন্তু MSBP অফ দ্য মেডিকেল কলেজ কলকাতা করা হয়েছে, এবং সেটা সুদীপ্ত রায়ের বদান্যতায়। তিনি সুদীপ্ত রায় একাধারে 2 জায়গায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, মেডিকেল কলেজ কলকাতা এবং আরজিকর মেডিকেল কলেজ কলকাতা। এবং অঞ্জন অধিকারীর সাথে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, একটি সুনির্দিষ্ট অভিযোগ একজন মহিলা তিনি করেছেন চিকিৎসক, তার নাম আমি বলছি না, তার অভিযোগের ভিত্তিতে আজকে অঞ্জন অধিকারী এবং অন্যান্য যারা আছে এই দুর্নীতির গভীরে, তাদের প্রত্যেককে সিবিআইডি কান টেনে ধরবে। একদম একদম। আমি শিবব্রত বাবুর কাছে যেতে চাই। শিবব্রত বাবু, এই যে এই ছবিটি, এই ভিডিওটি দেখে কিন্তু বাংলার অনেক মানুষ আতঙ্কিত হতে পারে। মানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অন্যতম সদস্য, যিনি কনভোকেশনে রাজ্যপালের মতন টুপি পরে, যে জোব্বা পরে সার্টিফিকেট দেন, ডাক্তারদের নেতা, তিনি যদি এই ধরনের আচরণ করেন এবং সুদীপ্ত রায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্টের পায়ের তলায় বসে, তাহলে কিন্তু আমরা অন্তত আতঙ্কিত বোধ করছি। একটা ডিজিটাল বিপি মেশিন আবার স্টেথোস্কোপ দিয়ে কি দেখছেন? উনি কি কোনো শুটিং করছেন নাকি? শুটিংয়েও এত কাঁচা অ্যাক্টিং করতে হয় না? না, এটা তো খুব মজা লাগলো দেখে। যাক, ভালোই লাগলো যে ডিজিটাল মেশিনে ব্লাড প্রেশার দেখতে দেখতে স্টেথোস্কোপ লাগে। ওটা কি কোম্পানির মেশিনটা একটু দেখতে হবে, কারণ সেটা নতুন কোনো মেশিন বেরোলো কি না, মডিফিকেশান, সেটা তো জানি না। অভিকবাবুদের কাছে আসলে ডিফারেন্ট টেকনোলজি আছে। এই ডিফারেন্ট টেকনোলজিগুলো, যেমন ধরুন উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপরে ধরুন সমস্ত কলেজে মেডিকেল এথিক্স নাকি উনি আর বিরূপাক্ষ পড়িয়ে বেড়ায়। তো অথচ এই মুহূর্তে আমাদের মেডিকেল কাউন্সিল থেকে উনি সাসপেন্ডেড হয়ে গেলেন। এ আবার কীরকম ব্যাপার আমি বুঝতে পারছি না, কিন্তু এথিক্সের সমস্ত জ্ঞান কিন্তু উনিই দেয়। আবার একটু আগেই শুনছিলাম, ও আমার জুনিয়র ভাই আমার কলেজের,
তো ওর কাছে শুনছিলাম যে নাকি যখন কনভোকেশন হয় তখন নাকি কনভোকেশনের ও নাকি আবার আমাদের ওথ টেকিং সেরিমনি, যেটা মানে খুব হাম্বল সেরিমনি, সেটাও নাকি আবার অভিকার বিরূপাক্ষর নামে হয়। তো কলেজে মূর্তি টুর্তি স্থাপন করতে হবে ভাই। এক তো ডাক্তারি, আর 2 নম্বর ডাক্তারির বাইরে অনেক কিছু, যেটা রঞ্জন বলল বহুরূপী মানুষ, বহুরূপী না বহুমুখী প্রতিভা, বহুমুখী প্রতিভা। এরম বহুমুখী প্রতিভা তো আজকালকার দিনে খুব একটা দেখা যায় না। তবে যারা আমাদের ছোট ছোট ডাক্তারি ছাত্র বা ভাইরা দেখছো, আপাতত এই বিপি মাপার পদ্ধতিটা শিখো না, কারণ এটা এখনও বইয়ে আসেনি। বইয়ে আসলে তখন না হয় তোমরা মাস্টারমশাইদের কাছ থেকে শিখে নিও ডিজিটাল মেশিনে ব্লাড প্রেশারের সঙ্গে কিভাবে স্টেথোস্কোপকে কম্বাইন করে ব্লাড প্রেশার দেখা হয়, সেটা এখনও আমাদের বইয়ে আসেনি। তবে অভিকবাবুর বইয়ে হয়তো এসে থাকতে পারে, উনি যদি কিছু লিখে থাকেন আমরা সেটা পরবর্তীকালে দেখবো ভেবে। মানে এরকম সম্ভাবনাও আছে তাপস প্রামাণিক যে অভিক দে এরপরে হয়তো পশ্চিমবঙ্গের ডাক্তারদের জন্য কোনো বই হয়তো চালু করবেন? আমি তাপস যখন কথা বলবে তখন পিসিআরকে বলবো ওই ঐতিহাসিক ছবিটা রাখার জন্য অভিক ভাই এমবিবিএস। আমি স্যারের সাথে একটু ডিফার করছি। দেখুন, এই সো কল্ড স্কটল্যান্ড ইয়ার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ইনি অনেক কিছুই পারেন যেটা আমরা জানি না। স্যার বলছে এখনও আসেনি। এবার আমি কালকে যখন সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম মিডনাইটে, তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনেকগুলো মেসেজ দেখলাম, সবাই বলছে এটা হয় না। কেন হয় না? দেখবেন এই সো কল নর্থ বেঙ্গল লবি যেটা ইনভিজিবল, ওনাদেরই কোনো প্রফেসর হয়তো লিখে দেবেন যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অভিকবাবু এটা করেছেন। এটা হতেই পারে, না হওয়ার কি আছে? এটা আমরা জেনারেলি ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে পড়ি। আমি বললাম যে তাহলে নর্থ বেঙ্গল লবির কোনো ফিজিওলজির প্রফেসর হয়তো লিখবেন, তার কারণ হচ্ছে অভিকবাবুর এইটা লেখার জন্যই তার হয়তো প্রমোশন হবে। তো সেটার জন্য অপেক্ষায় আছি। তো আমাকে অনেকেই বললো যে না এটা ঠিক নয়, এটি আমি বললাম না, নেক্সট ইয়ারে হয়তো সিলেবাসে পড়ানো হবে। এতে চাপ নেওয়ার কোনো কারণ নেই। কেউ না কেউ কোনো প্রফেসর তো আছে যারা অভিকবাবু হয়ে লিখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর আরও কী সব বলে। কারণ এই বিরূপাক্ষ বিশ্বাসের কিছুদিন আগে একটা থ্রেট যখন আসলো, সে বললো যে এআই, ওরা যা কিছু হচ্ছে সেখানেই বলে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ওরা তো এমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুঁজতে খুব ব্যস্ত। তাই স্যার যেটা বললাম আমি একটু ডিফার করলাম, যেটা বইয়ে আসেনি স্যার আপনি অপেক্ষা করুন, হয়তো সামনের, আমি জানি না, সেশন সামনেই হয়তো ফিজিওলজি বইয়ে পাওয়া যাবে। কারণ আমরা যেটা পড়েছি ওদের কাছ থেকে, এবং কিছু আমার কয়েকজন বললে এরকমভাবে হয় নাকি, তো আমি কয়েকজন ডক্টরকে আমার মেসেজে রিপ্লাই দিলাম যে আপনারা কলেজে বা হসপিটালে, এক মিনিট আমি বললাম যে আপনারা একটা ওয়ার্কশপ করুন, সেখানে অভিকবাবুকে ইনভাইট করুন, যে এই ইন্টেলিজেন্সটা এখন তো নতুন, এটা প্রতিটা কলেজে শেখানো হোক কিভাবে এটা করা হয়। কারণ আমরা তো অতটা এক্সপার্ট নই, এবং আমরা শিখতে চাই। একদম থামাচ্ছি, তার একটাই কারণ, অভিক দে যার পায়ের তলায় বসে, মানে শিক্ষক যিনি, তার বাড়িতেও ইডি গেছিল, এবং আরও নতুন যে তথ্য আমরা লাগাতার সারাদিন ধরে যেটা দেখিয়েছি, এই মুহূর্তে অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আসছে, এবং সুদীপ্ত রায়েরও বিপদ বাড়ছে। এই মুহূর্তে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ যে তথ্য আমরা পাচ্ছি, সকাল থেকে আমরা দেখাচ্ছি এই খবর, এবং এই খবর আরও ডেভেলপ হচ্ছে। সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই ইডি লাগাতার যে জেরা চলছিল, নতুন কিছু তথ্য উঠে আসছে, এবং সেই তথ্যের ভিত্তিতে আরও একাধিক জনকে তলব করা হচ্ছে। দুর্নীতি মামলায় এজেন্সির হানা এবং হাসপাতালের টাকা নেতার পকেটে কি করে, সরকারি হাসপাতালের টাকা, সরকারি হাসপাতালের যন্ত্রাংশ, সেগুলো নিজের নার্সিংহোমে, শুধুমাত্র যন্ত্র নয়, সরকারি হাসপাতালের স্টাফ এবং সিকিউরিটিকেও নিজের নার্সিংহোমে নিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে। সুদীপ্ত রায় এবং এই থ্রেড সিন্ডিকেট ভাঙা যায়, তার উত্তর বোধহয় কাল পাওয়া যাবে, কারণ কাল মহামিছিল এই থ্রেড সিন্ডিকেট এবং মেডিকেল কাউন্সিল ভাঙার প্রথম প্রয়াস হিসেবে ডাক্তারদের পক্ষ থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন।